আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। 1986 খ্রিস্টাব্দে ওয়াল্টার রোসেন স্মিথ প্রথম এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটা ব্যবহার করেন। পরবর্তীকালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স বা IUCN এবং UNEP বা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম তারাও এই বায়োডাইভার্সিটি শব্দটাকে গ্রহণ করে জীববৈচিত্র্যের একটা নিজস্ব সংজ্ঞা দেয়। যে সংজ্ঞাটাতে বলা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য ও সমগ্রতাকে জীববৈচিত্র্য বলে। বা বলতে পারো যে একটা প্রাকৃতিক পরিবেশে আণুবীক্ষণিক জীব এবং উদ্ভিদ সহ সমস্ত প্রাণীকুলের এবং উদ্ভিদের যে সমাবেশের যে বৈচিত্র্যময় একটা জীবমণ্ডল গড়ে ওঠে সেটাকেই আমরা বলি জীব বৈচিত্র্য। আর নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে যত রকমের প্রাণী উদ্ভিদ থাকে সেটা আণুবীক্ষণিক থেকে বৃহৎ সমস্ত রকম ব্যাপারটাই সব কিছুকে একসাথে বলা হয় জীব বৈচিত্র্য। নেক্সট আসছি ক্লাসিফিকেশন অফ বায়োডাইভার্সিটি বা বিভিন্ন ধরনের এই জীব বৈচিত্র্য। একটা হচ্ছে জেনেটিক বায়োডাইভার্সিটি, আরেকটা হচ্ছে স্পেসিস বায়োডাইভার্সিটি, আর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি। এই জেনেটিক ডাইভার্সিটিটা কি? জেনেটিক ডাইভার্সিটিটা হচ্ছে ধরো কোনো জীব বা প্রজাতির মধ্যে যে জিনের সমবায়গত যে পার্থক্য তার ফলে যে গঠনগত প্রকৃতিগত পার্থক্য লক্ষ্য করা যায় তাকে জন্মগত বা জিনগত বৈচিত্র্য বলা হয়। যেমন ধরো প্রায় 40 থেকে 50 হাজার ধরনের মানুষের জিনগত বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। আমরা যেটা জেনেটিক ডিফারেন্স বলি, একই রকম মানুষ খুব কম সংখ্যায় দেখতে পাওয়া যায়, এটাকে আমরা বলি জন্মগত বা জিনগত বৈচিত্র্য। আবার একইভাবে দেখা যাচ্ছে গোটা পৃথিবীতে প্রায় 50,000 ধরনের ধানের জিনগত প্রজাতি রয়েছে। এরকম বিভিন্ন ধরনের জন্মগত যে ভাগ বা সমবায়গত মানে জেনেটিক যে ডিফারেন্সটা একই জীবের মধ্যে প্রজাতির মধ্যে সেটাকে আমরা বলি জেনেটিক ডাইভার্সিটি। আর স্পেসিস ডাইভার্সিটি কি? দেখো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণীর সমাবেশটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এই প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে যখন বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ধরো বেড়ালের প্রজাতি, বাঘ যেমন বিড়ালের একটা প্রজাতি, সিংহ বিড়ালের একটা প্রজাতি, তুষার চিতা এক ধরনের প্রজাতি, অর্থাৎ এটাকে আমরা বলছি প্রজাতিগত বৈচিত্র্য। আর যেটা লাস্ট রইল কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি বা যেটাকে বলতে পারো জীবগোষ্ঠী আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সেটা হচ্ছে দেখো বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আমরা দেখতে পাই। যেমন ধরো অরণ্যে এক ধরনের বাস্তুতন্ত্র দেখতে পাই বা ফরেস্ট ইকোসিস্টেম, তৃণভূমিতে এক ধরনের ইকোসিস্টেম যেটাকে আমরা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম বলি, মরুপ্রায় অঞ্চলে সেমি এরিড ডেজার্ট ইকোসিস্টেম, জলের জন্য অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলে জলবায়ু আর ভূমিরূপের পার্থক্যের জন্য বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সমাবেশে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। এটাকেই আমরা বলি কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি। নেক্সট আসছি স্প্যাটিয়াল ডিস্ট্রিবিউশন অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ এই বায়োডাইভার্সিটিটা গোটা পৃথিবীতে কিভাবে বিস্তৃত রয়েছে। ম্যাক্সিমাম নাম্বার অফ বায়োডাইভার্সিটি ফাউন্ড ইন ইকুয়েটোরিয়াল রিজন। সোজা কথা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সবচেয়ে বেশি। টেম্পারেট রিজিয়নে পার হেক্টরে মোটামুটি 30 থেকে 35-এর মতন স্পেসিস বা প্রজাতি দেখতে পাওয়া যায়। ইন টেম্পারেট রিজিয়ন মোর অর লেস 30 species of natural vegetation exist per hectare. সেই স্পেসিসটাই in equatorial region like Amazon forest more than 200 species of natural vegetation are found per hectare.
অর্থাৎ যে জিনিসটা নিরক্ষীয় অঞ্চলে 200 প্রজাতির স্বাভাবিক উদ্ভিদ আমরা দেখতে পাই, সেটাই নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা মোটামুটি কম বেশি 30 ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই পার হেক্টরে। আর in tropical countries, highest number of biodiversity found in a very small zone. It's known as mega biodiversity center or region. অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে খুব ছোট্ট জায়গার মধ্যে অনেক ধরনের জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। সেটা তোমরা নিজেরাও জানো বা বোঝো যে আমাদের বিভিন্ন বনভূমি অঞ্চলে ভ্যারাইটি ধরনের বা অনেক ধরনের প্রাণী উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই জায়গাগুলোকে বলে মেগা ডাইভার্সিটি সেন্টার বা ধরো বলে জীববৈচিত্র্য, মেগা জীববৈচিত্র্য বা অতি জীববৈচিত্র্য অঞ্চল। যেমন মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভারত এর মধ্যে রয়েছে, চীন, অস্ট্রেলিয়া, এরা এই মেগা ডাইভার্সিটি বায়োডাইভার্সিটি সেন্টারের মধ্যে পড়ে। আচ্ছা, এবার আসি স্পেসিস ডাইভার্সিটি। এখানে একটু মন দিয়ে পরপর 3টে স্লাইড দেখাবো, 1, 2, 3 করে। ছবিগুলো একটু ভালো করে দেখো। প্রথম ছবি, স্পেসিস ডাইভার্সিটি নাম্বার 1। দেখো এখানে একদম ক্লকওয়াইজ দেখো। প্রথমে একটা বকের ধরন, বকের ছবি, তারপরেও দেখো বকের ছবি, তারপর একটা অন্য পাখি, তারপরে দেখো আরেকটা পাখি, তারপরে বক, তারপরে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের যে স্পেসিস ডাইভার্সিটি দেখতে পাচ্ছ, এখানে আমরা কি দেখছি? 1, 2, 3, 4, 4টে হচ্ছে একই ধরনের ওই বক জাতীয় আর 2টো অন্য ধরনের। অর্থাৎ এখানে প্রজাতির প্রাচুর্য বা স্পেসিসটা হচ্ছে বেশি। কটা? 1, 2, 3। 3 মানে একটা হচ্ছে বক প্রজাতি, আর একটা হচ্ছে এক ধরনের পাখি, আর একটা আরেক ধরনের পাখি। এখানে 3টে স্পেসিস ডাইভার্সিটি। যে স্পেসিস ডাইভার্সিটি নাম্বার 2, এখানে দেখো, এখানেও ক্লকওয়াইজ ঘোরো। দেখো প্রথমে যে পাখিটা দেখতে পাচ্ছ, তারপরে যেটা দেখতে পাচ্ছ, তারপরে যেটা দেখতে পাচ্ছ, সেগুলোকেই আবার দেখো নিচে পরপর পরপর 3টে দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানেও 1, 2, 3 ধরনের স্পেসিস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা দেখো ডবল ডবল করে। তার ফলে এখানেও কি ধরনের, এখানেও প্রজাতি প্রাচুর্য কিন্তু 3 রকমের, কিন্তু এখানে সাম্য বা সমতাটা অনেক বেশি, কারণ প্রত্যেকটাই 2 রকম। আগেরটা কি দেখেছিলাম, এক ধরনের হচ্ছে 3টে, আর বাকি 2টো 2 রকম আলাদা আলাদা। এটা এটা আরেক ধরনের, এটা হচ্ছে সাম্যাবস্থা রয়েছে। ঠিক আছে? ওই চিত্রটায় দেখো আমরা পাখি দেখছি প্রথমটায়, তারপরে দেখো হাতি, তারপরে প্রজাপতি, আবার পাখি, হাতি, প্রজাপতি। অর্থাৎ এখানেও কিন্তু আমরা 3 রকমের প্রজাতি দেখতে পাচ্ছি, কিন্তু দেখো এখানে বৈচিত্র্য অনেক বেশি। এখানে পাখি দেখছি, হাতি দেখছি, আবার প্রজাপতি দেখছি। আগেরগুলোতে কি দেখছিলাম? সবকটাতেই পাখির বিভিন্ন প্রজাতি দেখছিলাম। এখানে জীবগোষ্ঠীর বিভিন্ন প্রজাতি দেখতে পাচ্ছি। অর্থাৎ পরপর 3টে স্পেসিস ডাইভার্সিটি আমরা যদি দেখি, প্রজাতিগত বৈচিত্র্য, প্রথমটায় ছিল প্রজাতি প্রাচুর্য অনেক বেশি, দ্বিতীয়টায় ছিল প্রজাতি প্রাচুর্য ছিল কিন্তু সাম্যতাটা বেশি ছিল, 3 নম্বরে কি ছিল? অধিক বৈচিত্র্যময় প্রজাতি আছে। ঠিক আছে? নেক্সট আসছি মেজার্স অফ বায়োডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটির পরিমাপ। এই বায়োডাইভার্সিটির পরিমাপটা কিভাবে করব? ধরো এই জীবগোষ্ঠী আর বাস্তুতান্ত্রিক যে জীববৈচিত্র্য আছে, সেটাকে আবার 3টে ভাগে ভাগ করা যায়। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য আর গামা বৈচিত্র্য। অর্থাৎ জীববৈচিত্র্যের এই পরিবেশের পরিবর্তনের অভিমুখ, জীববৈচিত্র্যের পরিবর্তনের মাত্রা, সমধর্মী পরিবেশ, বিভিন্ন অংশে জীববৈচিত্র্যের ভিন্নতা, সবকিছুকে নিয়ে মোটামুটি গোটা জীববৈচিত্র্যটাকে আমরা 3টে ভাগে ভাগ করে ফেলতে পারি। দেখো এবারে বলি আলফা ডাইভার্সিটি কি। এখানে আলফা ডাইভার্সিটি হচ্ছে কোনো একটা ছোট্ট অঞ্চলে উপস্থিত বা সেখানে বসবাসকারী বিভিন্ন প্রকার জীবের বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলা হয়। এখানে দেখো আলফা ডাইভার্সিটির 2টো ছবি আমি দেখাবো, একটা এ বলে একটা বি বলে। এতে দেখো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি,
পরপর 5টা ছবি আছে, 5 ধরনের ফরেস্ট বলতে পারো, বা একটা ধরো ফরেস্টে 5 ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5। ঠিক আছে, এটা এক ধরনের বৈচিত্র্য। তাহলে এখানে কটা প্রজাতি দেখলাম? আলফা ডাইভার্সিটি এ অঞ্চলে সেটা হচ্ছে 5 ধরনের। নেক্সট দেখো, আলফা বৈচিত্র্য বিতে আসছি। এখানে ক্লকওয়াইজ ঘোরো, দেখো প্রথম দুটো ছবি, পরের দুটো ছবি একই রকমের বৈচিত্র্য, গাছপালা, আর লাস্টেরটা একটা। অর্থাৎ এখানে প্রজাতিগত বৈচিত্র্য কটা? 3টে দেখতে পাচ্ছি। আগেরটায় কটা দেখেছিলাম? 5টা। তাহলে বৈচিত্র্যগত বা বৈচিত্র্য অনুসারে এতে এ বাসস্থানে আলফা বৈচিত্র্য বেশি, বি বাসস্থানে আলফা বৈচিত্র্য কম। তাহলে আলফা বৈচিত্র্য কাকে বলছি? একই গোষ্ঠীর আভ্যন্তরীণ বৈচিত্র্যকে আমরা আলফা বৈচিত্র্য বলছি। একই গোষ্ঠীর জীবসমূহের মধ্যেকার যে বৈশিষ্ট্য সেটাকেই আমরা বলি আলফা বৈচিত্র্য। নেক্সট আসছি বিটা বৈচিত্র্য বা বিটা ডাইভার্সিটি। আলফা ডাইভার্সিটিটা কি ছিল? কোনো একটি ক্ষুদ্র অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রকার জীবের বৈচিত্র্য। আর বিটা বৈচিত্র্য হচ্ছে একই ভৌগোলিক সীমার মধ্যে থাকা দুটি বাসস্থানে উপস্থিত প্রজাতির বিটা বৈচিত্র্য। অর্থাৎ বিটা বৈচিত্র্য হচ্ছে একই ভৌগোলিক অঞ্চলে পাশাপাশি অবস্থিত দুটো আলফা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক প্রজাতি প্রাচুর্যকে বোঝায়। যেমন দেখো, এখানে দুটো জোন রয়েছে, একটা হচ্ছে এ জোন আর একটা হচ্ছে সি জোন। প্রথমটা হচ্ছে বিটা ডাইভার্সিটির এই প্রথম, এটাকে আমরা বলছি এক্স রিজিয়নের। এক্স রিজিয়নের দুটো জোন আছে, অর্থাৎ দুটো আলফা রিজিয়ন আছে, একটা এ জোন আর একটা হচ্ছে সি জোন। এ জোনে দেখো প্রথম ছবিটা 1, তারপরে নিচের দিকে 2, তারপরে দেখো 3 4 5, অর্থাৎ 5 ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় সি জোনে গিয়ে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি 1, তারপরে নিচের দিকে নামো 2, তারপরে নিচে নামো 3, তারপরে আবার নিচে নামো 4, তারপরে উপরে ওঠো 5। অর্থাৎ এটা একটু ইউ টার্ন নিয়ে বাঁদিক থেকে শুরু করে পরপর উপর থেকে নিচে বা পাশাপাশিও যদি নামো, এখানে দেখো এখানেও 5টা ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই এ জোন আর সি জোনের বৈশিষ্ট্য দেখো, গাছগুলো কিন্তু একটু ভালো করে মন দিয়ে দেখো, সবকটা গাছই কিন্তু একই। অর্থাৎ এ জোনে যে আমরা এই এক্স রিজিয়ন বিটা ডাইভার্সিটিতে আমরা যেটা বলছি, এ বাসস্থানে 5টা প্রজাতির উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, সি বাসস্থানেও কিন্তু আমরা 5টা প্রজাতির উদ্ভিদ দেখতে পাচ্ছি, কিন্তু এ আর সির উদ্ভিদগত বৈচিত্র্য কিন্তু নেই। দেখো দুটোতেই আমরা একই রকমের জিনিস দেখতে পাচ্ছি। তাহলে দুটোতে 5টা প্রজাতি রয়েছে বটে, কিন্তু এই এ জোন অর্থাৎ বিটা ডাইভার্সিটির মধ্যে যে ক্ষুদ্রতম এ রিজিয়ন আর সি রিজিয়ন, তাতে একই ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখো, বিটা ডাইভার্সিটি আর একটা রিজিয়ন ওয়াই রিজিয়ন, আর একটা ভৌগোলিক অঞ্চল। সেখানে দেখো বি এরিয়া আর ডি এরিয়া। বি এরিয়াতে দেখো ছবিগুলো একটু ভালো করে দেখো, 1 2 3টে ডাইভার্সিটি দেখতে পাচ্ছি। 3 ধরনের উদ্ভিদের প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, 2 ধরনের কাশফুল, দুটো দেখো পরপর, দুটো হচ্ছে জলজ উদ্ভিদ আর একটা বনভূমি। তাহলে এখানে 3 ধরনের প্রজাতির উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি। ডি এরিয়াতে দেখো পরপর দুটো দেখো ফুলের ছবি, তারপরে দেখো দুটো একই ধরনের গাছ, তারপরে আর একটা। অর্থাৎ এখানেও আমরা 3 ধরনের প্রজাতি দেখতে পাচ্ছি। কিন্তু একটা হিসাব অনুযায়ী কি বলবে তোমরা, যে ওয়াই রিজিয়নের থেকে এক্স রিজিয়নের ডাইভার্সিটিটা বেশি, অর্থাৎ 5টা প্রজাতি, কিন্তু তা নয়। এখানে একটু ভালো করে দেখো, বি এরিয়ায় যে 5টা প্রজাতি, 3টে প্রজাতির উদ্ভিদের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা কিন্তু ডি এরিয়ায় নেই। অর্থাৎ বি এরিয়া আর ডি এরিয়া প্রত্যেকটাই আলাদা এরিয়া এবং আলাদা প্রজাতির ছবি। তাহলে এখানে কটা মোট প্রজাতি তো রইল বিটা ডাইভার্সিটি ওয়াই রিজিয়নে? বির জন্য 3টে আর ডির জন্য 3টে, তাহলে মোট কটা হলো? 6 ধরনের প্রজাতি। আর ওয়াই রিজিয়নে, এক্স রিজিয়নে আমরা কি দেখেছিলাম? একই প্রজাতির উদ্ভিদ, একটা ছিল এতে আর একটা ছিল সিতে, তাহলে ওখানে ছিল 5টা প্রজাতি। এখানে কটা প্রজাতি হলো?
6টা, 3টে বির জন্য 3টে বি। তাহলে বিটা ডাইভার্সিটি কোথায় বেশি হলো? অবশ্যই এটা বেশি হলো ওয়াই রিজিয়নে। এবার আসি গামা ডাইভার্সিটি, যেটা গামা ডাইভার্সিটি হচ্ছে একটি বৃহদাকার ভৌগোলিক সীমার মধ্যে থাকা বহু অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রজাতির প্রাচুর্যকে গামা বৈচিত্র্য বলে। অর্থাৎ আগে প্রথমে বিটা আলফা বৈচিত্র্য ছিল একটা ক্ষুদ্র অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য হলো একই ভৌগোলিক সীমানার মধ্যে থাকা দুটো বাসস্থানের মধ্যে প্রজাতির যে বৈচিত্র্য সেটাকে দেখলাম। আর গামা বৈচিত্র্য দেখছি এক বৃহৎ ভৌগোলিক সীমার মধ্যে থাকা অনেক অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রজাতির প্রাচুর্যকে আমরা একসাথে কি বলছি? গামা বৈচিত্র্য। নেক্সট আসছি লস অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের হ্রাস। এই জীববৈচিত্র্যের হ্রাস আবার 3 রকম ভাবে হতে পারে: ন্যাচারাল এক্সটিংশন, মাস এক্সটিংশন, আর একটা হচ্ছে ম্যানমেড এক্সটিংশন। অর্থাৎ প্রকৃতিগতভাবেই যেগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে, একটা পুঞ্জ বিলুপ্তি, আর একটা মানুষের কারণে বিলুপ্তি। এই প্রকৃতির ক্ষেত্রে হচ্ছে দেখো স্বাভাবিক নিয়মেই পরিবেশের পরিবর্তনের সাথে সাথে কিছু প্রাণী হারিয়ে যায়। যেমন আমরা জানতাম একটা সময় ডাইনোসর যুগ ছিল, এটা এখন বিলুপ্তি, এখন আর ডাইনোসরের যুগ নেই, ডাইনোসররা শেষ হয়ে গেছে। পুঞ্জ বিলুপ্তির ক্ষেত্রে কি দেখা যায়? ধরো একটা বলা যায় যে তুষার যুগে এই ধরনের বিলুপ্তি হয়েছিল, বা কোথাও ধরো কোনো একটা ভয়ঙ্কর, এখনো ধরো বিশাল করে কোথাও ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে একটা বিশাল অঞ্চল জুড়ে বিভিন্ন ধরনের যে জীববৈচিত্র্য আছে সবটাই একসাথে নষ্ট হয়ে গেল, এটাকে আমরা বলতে পারি পুঞ্জ বিলুপ্তি। আর ম্যানমেড এক্সটিংশন তো আমরা বুঝতেই পারছি যে আমরা কি করছি, আমরা কৃষি শিল্প সবকিছুকে ধ্বংস করে, মানে কৃষি শিল্পের জন্য নেচারকে ধ্বংস করে বিভিন্ন ধরনের প্রজাতিকে প্রায় হারিয়ে ফেলেছে। এবং তার অবস্থাতে আজকে আমরা এই যে ঘরের মধ্যে বসে যে অবস্থাটা তৈরি হচ্ছে, এটা তো আমাদের তৈরি করায় বায়োডাইভার্সিটির উপর হাত দিয়ে সমস্ত জিনিসকে নষ্ট করার একটা কারণ। আমরা নেচারের উপর নিজেদের শক্তি প্রয়োগ করতে গিয়ে আমরাই আজকে কি হচ্ছে, একটা ছোট্ট ভাইরাসের জন্য ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে বসে আছি। কয়েকটা আন্তর্জাতিক সংস্থার কথা বলি যারা এই কনজারভেশন গুলো বা জীববৈচিত্র্যের উপর কাজ করছে এবং জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার চেষ্টা করছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, IUCN। নেক্সট আসছি ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, WCU। আর একটা হচ্ছে অ্যাকচুয়ালি এই IUCN বর্তমানে এটা নাম হয়েছে WCU বা ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। আর একটা রয়েছে ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার বা WCMC। এই আগেরটা WCU, এরাই এই WCMC বা একটা মনিটরিং সেন্টার ওয়ার্ল্ড এই কনজারভেশন অর্থাৎ এই বিপন্ন প্রাণী বা বিভিন্ন প্রজাতির সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের কাজ করেছে। এবং তারা একটা জিনিস 2000 সালে এই IUCN একটা বই বার করেছে যেটাকে আমরা বলছি রেড লিস্ট অ্যান্ড রেড ডেটা বুক। এখানেই থেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রজাতির সংজ্ঞা তারা দিয়েছে, কোনোটা বিলুপ্ত প্রায়, কোনটা বিলুপ্ত, সেটা পরে আলোচনা করছি। তাহলে এটা কি হচ্ছে, তারা বিভিন্ন ধরনের প্রজাতির উপর গবেষণা করে বা খুঁজে বার করে তাদের উপর তৈরি করেছে দুটো, একটা হচ্ছে রেড লিস্ট এবং রেড বুক, রেড ডেটা বুক। আচ্ছা, বায়োডাইভার্সিটির আরেক ধরনের বিনাশ বা আলাদাভাবে ভাবি দেখি লস অফ বায়োডাইভার্সিটিকে বলতে পারি, একটা হচ্ছে কমপ্লিটলি এক্সটিংক্ট, আর একটা হচ্ছে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, লোকালি এক্সটিংক্ট, আর ইকোলজিক্যালি এক্সটিংক্ট। কমপ্লিটলি এক্সটিংক্ট মানে এই জিনিসটা পৃথিবী থেকে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, একে আর কোনোদিন, মানে এই জীবিত প্রজাতিকে আমরা আর কোনোদিন খুঁজে পাবো না এখনো অবধি আমাদের বৈজ্ঞানিক গবেষণা যা বলছে। এক্সটিংক্ট ইন ওয়াইল্ড মানে ধরো যে এই প্রজাতির অল্প কয়েকটা মানে সদস্যদের কোথাও জুতে বা অন্য কোনোভাবে
সংরক্ষণ করে রাখা হয়েছে, কিন্তু এদের নিজেদের যে প্রাকৃতিক পরিবেশে থাকে, যেটাকে বলে বন্য পরিবেশে, সেখানে আর তারা নেই। লোকালি এক্সটিং বলতে পারো যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে এই প্রজাতিগুলো আগে প্রচুর পরিমাণে ছিল, এখন সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ সেই অঞ্চলে সেই প্রজাতিটা হয়তো বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইকোলজিক্যালি এক্সটিং ব্যাপারটা কি? এটা কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে একটা প্রজাতির সংখ্যা যদি ভীষণভাবে কমে যায় এবং ওই বাস্তুতন্ত্রের উপর সেই প্রজাতিটার আর কোনো ভূমিকা থাকলো না, তখন সেটাকে বলে অর্থাৎ ইকোলজিক্যালি এক্সটিংক্ট। অর্থাৎ সেই ইকোলজিক্যালি হয়তো থাকলেও দু একটা থাকতে পারে, কিন্তু বাস্তুতন্ত্রের উপর তার কোনো আর বর্তমানে প্রভাব নেই, এটাকে ইকোলজিক্যালি এক্সটিংক্ট করছে। নেক্সট তোমাদের যেটা বলছিলাম, রেড ডেটা বুক আর রেড লিস্ট স্পেসিস যেটা তৈরি করা হয়েছে, সেখানে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। সেগুলোকে বলা হচ্ছে, একটা হচ্ছে এক্সটিংক্ট, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, endangered species, vulnerable species, rare species, low risk species, data insufficient আর নন ইভ্যালুয়েটেড। অর্থাৎ একটা হচ্ছে যেটাকে আমরা বলছি এক্সটিংক্ট, মানে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। তোমাদের যেটা আমি বলছিলাম একটু আগে, ধরো ডাইনোসর, তাদের আর জীবিত অবস্থায় পাওয়া যাবে না, এদেরকে এক্সটিংক্ট বলা হচ্ছে। তারপরে যেটা আসছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, বিপন্ন, মানে অতি বিপন্ন। এটা অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে এরা রয়েছে, চরম সংকটপূর্ণ অবস্থায়, যে কোনো সময় এরা বিলুপ্ত হয়ে যেতে পারে, এদের সংখ্যাটা খুবই রকমভাবে কমে গেছে। তারপরে ধরো এন্ডেঞ্জার্ড স্পেসিস, এরা বিপন্ন, এরা অতটা সংকটপূর্ণ না হলেও সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। অর্থাৎ যেমন ধরো বাঘ, আগে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড অবস্থায়, যে সুন্দরবনের যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার আমরা বলি, এখন সেটাকে একটু প্রজাতির সংখ্যা বাড়িয়ে এন্ডেঞ্জার স্পেসিসে পাঠানো হয়েছে, বা এন্ডেঞ্জার স্পেসিস হিসেবে তাকে গণ্য করা হচ্ছে। ভালনারেবল স্পেসিস, ধরো যে জীবগুলোকে এখনো বিপন্ন নয়, কিন্তু এমন অবস্থায় রয়েছে যে যে কোনো সময় এরা এন্ডেঞ্জার স্পেসিস বা লুপ্তপ্রায় প্রাণীতে বা বিপন্ন প্রাণীতে পরিণত হয়ে যেতেই পারে, এরকম ধরনের রয়েছে। রেয়ার স্পেসিস, এমন কিছু ধরনের স্পেসিস রয়েছে যেগুলো পৃথিবীতে খুব কম সংখ্যায় পাওয়া যায়, এবং তাদেরকে বাঁচিয়ে রাখাটা বা জীবিত রাখাটা দায়িত্ব তো আমাদের। লো রিস্ক স্পেসিসেস, এটা হচ্ছে এরা এখনো বিপদ সম্পন্ন হয়নি, এরা এখনো মোটামুটি সংখ্যায় যথেষ্ট পরিমাণে পৃথিবীতে রয়েছে। আর একটা যেটাকে বলছে ডেটা ইনসাফিসিয়েন্ট, বা তথ্য এখনো সেই স্পিসিসগুলো সম্পর্কে পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি এটা ভারতবর্ষের ক্ষেত্রেই হয়েছে। ধরো ভারতবর্ষের নর্থ ইস্টে অরুণাচল বলো, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ওই যে 7টা জায়গা রয়েছে, ওই জায়গাগুলোয় এত ভ্যারাইটি অফ স্পিসিসের রয়েছে, প্রজাতি বন্যপ্রাণীর, ওখানে গিয়ে গবেষণাটাও খুব কম হয়েছে, এবং ওদের ক্ষেত্রে ডেটা পুরোপুরি পাওয়া যায়নি, ডেটা ইনসাফিসিয়েন্ট বলতে পারো। ওখানে কি প্রজাতি রয়েছে বা না প্রজাতি রয়েছে, অর্থাৎ ওরা রেড লিস্টেড, এখনো অনেক প্রজাতির প্রাণী রয়েছে যেগুলো আর রেড লিস্টেড করাই হয়নি এখনো। আর নন ইভ্যালুয়েটেড রয়েছে যে জিনিসগুলো, যে শ্রেণীর অন্তর্ভুক্ত জীবকুল বিপদাপন্ন হয়েছে বা ভবিষ্যতে হতে পারে, এরকম তাদের মূল্যায়নই করা হয়নি। অর্থাৎ ডেটা ইনসাফিসিয়েন্ট ক্ষেত্রে সেই প্রজাতিগুলো সম্পর্কে কিছু পাওয়াই যায়নি, কোথায় আছে, কতটা আছে, কিভাবে তাদের ইকোলজিক্যাল ব্যালেন্স পৃথিবীর সাথে রক্ষা করছে ইত্যাদি কিচ্ছু তাদের সম্পর্কে জানা নেই। আর নন ইভ্যালুয়েটেড যেটা, সেটা হচ্ছে সেই প্রজাতির জিনিসগুলোকে, প্রাণীগুলোকে, অর্থাৎ যাদেরকে সম্পর্কে এখনো সেরকম ভাবে কোনো রকম মূল্যায়নই করা হয়নি। এরপরে একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আসবো, সেটা হচ্ছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। এই প্রজাতিগুলোকে সংরক্ষণ করার দুটো পদ্ধতি নেওয়া হয়েছে। মূলত তোমাদের আগে যেটা আলোচনা করছিলাম, WCMC অর্থাৎ বিশ্ব সংরক্ষণ তদারকি সংস্থা বা কেন্দ্রের অধীনে বিভিন্ন ধরনের প্রজাতিকে, তোমাদের ওই যে আগের যে প্রজাতিগুলোর কথা বললাম, এক্সটিংক্ট, এন্ডেঞ্জার্ড ইত্যাদি, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এদেরকে বিশেষভাবে বিভিন্ন রকম পদ্ধতিতে সংরক্ষণ করার ব্যবস্থা হয়েছে। এই দুটো পদ্ধতি মূলত গ্রহণযোগ্য বা নেওয়া হয়েছে। একটা হচ্ছে ইনসিটু কনজারভেশন, আর একটা হচ্ছে এক্সিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশন হচ্ছে তারা যে পরিবেশে আছে
সেই পরিবেশেই তাদেরকে সংরক্ষণ করা হবে। এটা মূলত WCMC তত্ত্বাবধানেই হয়েছে। এরকম প্রাকৃতিক পরিবেশে মোটামুটি 37,000 প্রোটেক্টেড এরিয়া, তোমরা যখন টপোশিট করবে দেখবে প্রোটেক্টেড ফরেস্ট বলে যে জায়গাগুলো রয়েছে সেইগুলোকে চিহ্নিত করা হয়েছে। তো প্রোটেক্টেড এরিয়াতে মোটামুটিভাবে এদেরকে সংরক্ষণ করা হয়। ভারতবর্ষে এরকম 531টা প্রোটেক্টেড ফরেস্ট আছে এবং এর মধ্যে 89টা ন্যাশনাল পার্ক, 429টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে এবং এখানেই এদেরকে সংরক্ষণ করা হচ্ছে। এই সংরক্ষণের মধ্যে দিয়ে এই অতি বিপন্ন প্রাণীগুলোকে কোনো মতে তাদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে তাদের প্রাকৃতিক পরিবেশ। আর কোনো প্রাণীর ক্ষেত্রে যেটা একেবারেই সম্ভব নয়, তখন সেটা কি হয়েছে, এক্সিটু কনজারভেশন, অর্থাৎ তাদেরকে তাদের নিজেদের স্বাভাবিক পরিবেশ থেকে তুলে এনে, যেমন ধরো বোটানিক্যাল গার্ডেন আমাদের এখানে, বা ধরো চিড়িয়াখানা, এরকম কোথাও খুব যত্নের সাথে তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তবে এক্সিটু কনজারভেশনের ক্ষেত্রে তাদের যেহেতু তারা ন্যাচারাল পরিবেশের সাথে আর থাকতে পারছে না, এই কনজারভেশনটা বলতে পারো এই দুর্লভ সংকটাপন্ন প্রাণীগুলোকে কোনো মতে বাঁচিয়ে রাখার মতন ব্যবস্থা করা হচ্ছে। এর বেশি আর এখানে কিছু হচ্ছে না। আমরা আজকের পুরো আলোচনাটা শেষ করব। করার আগে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, স্ট্র্যাটেজি অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন আর বায়োডাইভার্সিটি অ্যান্ড ম্যান। সবার আগে আরেকটা কথা বলে নিই, যেটা হচ্ছে হটস্পট রিজন বা উষ্মা অঞ্চল। অর্থাৎ একটা ছোট্ট অঞ্চলের মধ্যে প্রচুর পরিমাণে বিপন্ন, অতি বিপন্ন এই ধরনের কিছু উদ্ভিদ প্রাণী থাকে, যাদেরকে রক্ষা করাটা বিশেষভাবে দরকার। এবং সেগুলো যেমন পৃথিবীতে বহু এরকম হটস্পট রিজন দেখা হয়েছে বা আইডেন্টিফাই করা হয়েছে এবং ওই ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার যেটা, তারা এগুলোকে রক্ষা করছে। এরপরে আসি সিগনিফিকেন্স অফ কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। এটা কেন দরকার? বায়োডাইভার্সিটি রক্ষা করা অবশ্যই আমাদের একটা বাস্তুতন্ত্র রক্ষার জন্য, প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য, আমাদের একটা নান্দনিক দৃষ্টির জন্য, আমাদের নৈতিকতার দিক থেকে এটা দরকার, বন্য পশুর থেকে নিরাপত্তার জন্য আমাদের দরকার, কারণ এগুলো নষ্ট হয়ে গেলে তারা তো অবশ্যই অন্য চলে আসবে শহরে বা গ্রামের দিকে। ভেষজ প্রয়োজনের জন্য দরকার, অর্থনৈতিক কারণে দরকার, সামাজিক কারণে দরকার। সবার উপরে আজকের যে পরিস্থিতিতে আমরা রয়েছি তাতে এখন ভালো করে বুঝতে পারছি প্রকৃতির উপর আমাদের এত কারিগরি করার উচিত নয়। প্রকৃতিকে নিজের মতন থাকতে দেওয়াটা আমাদের বিশেষভাবে দরকার। এবার যদি বলি যে এখানে কি কি স্ট্র্যাটেজিস অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন, কি কি স্ট্র্যাটেজি নেব। প্রথমত প্রজাতিগুলোকে সংরক্ষণ করতে হবে, সেটা ইনসিটু এক্সিটু যেভাবেই হোক সংরক্ষণ চেষ্টা তো করতেই হবে। তারপরে কিছু সরকারকে কিছু পদ্ধতি নিতে হবে যাতে এগুলো রক্ষা করা যায়, এবং সেটা শুধু কোনো একটা দেশ নয়, গোটা বিশ্ব জুড়ে তাদেরকে এই ব্যাপারটাকে নিয়ে ভাবতে হবে। ম্যানেজমেন্ট অফ হ্যাবিটেট করিডোর, অর্থাৎ বাস্তুক্ষেত্রীয় সংযোজক পথের ব্যবস্থাপনা করতে হবে, কারণ এক বাস্তুতন্ত্র তো কোনো একটা দেশ নয়, এটা অনেক বিশাল অঞ্চল জুড়ে একাধিক দেশের মধ্যে পড়ে, তাহলে সেগুলো নিয়ে একটা সঠিক নীতি নির্ধারণ করতে হবে। এবং ওই রেড ডেটা বুক, রেড লিস্ট, ওটা আরো সমৃদ্ধ করতে হবে, অর্থাৎ যেগুলো এখনো ডেটা পাওয়া যায়নি, যেগুলো এখনো ইভ্যালুয়েট করা যায়নি, সেগুলোকে করতে হবে। আর এই যে বিনোদনমূলক কারণে যেসব শিকার করছে বা চোরা শিকারী, এদেরকে অবশ্যই বন্ধ করতে হবে এই জিনিসগুলোকে, তবেই তো আমাদের এই বায়োডাইভার্সিটির বা জীববৈচিত্র্যটা রক্ষা পাবে। এই এবং লাস্ট যেটা আসি সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ম্যান, এবং জীববৈচিত্র্য আর মানুষ। এখানে তো মানুষকেই বড় ভূমিকা নিতে হবে, কারণ আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য যেভাবেই হোক এদেরকে তো কোনো না কোনো ভাবে দরকার। আমাদের বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য এদের দরকার। আবার এই এই জিনিসগুলো আমরা কি করছি, আমরা আমাদের প্রয়োজনে যথেষ্টভাবে এদের মেরে ফেলছি, এদের নষ্ট করছি, পরিবেশ দূষণ করছি, এবং তার নির্বিচারে আমরা সমস্ত রকম ভাবে এদের উপর অত্যাচার করছি। তার ফলটা
এই তেমন ধরো আজকেই আমরা বুঝতে পারছি, এখন এই যে ঘরের মধ্যে বন্দি, কিন্তু সেটা না করে বাস্তবসম্মতভাবে মানুষকেই ভাবতে হবে সঠিক পথ যেখান দিয়ে আমরা এই বায়োডাইভার্সিটি বা বৈচিত্র্যটাকে রক্ষা করতে পারি। আচ্ছা, তাহলে এখানেই শেষ করলাম, আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা করো। এরপরে আবার নেক্সট কোনো একটা বিষয় নিয়ে আবার এরমভাবে আলোচনা করব। ভালো থেকো সবাই, সাবধানে থেকো।